আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের মাঝে আবারও চলে আসলাম। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তাহলে একটু দেখে নেই। দেখো, সাধারণ ভগ্নাংশ, আর এটা হচ্ছে কি পর্ব 1। এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। এই যে দেখো, অজানা কথা। আচ্ছা, এই অজানা কথা কি এমন কথা যেটা আমরা জানি না কিন্তু জানতে হবে? একটু জেনে নেই। প্রথমে খেয়াল করো, এই যে খাবার দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, খাবার বা জিনিস সমান ভাগে ভাগ করতে পারা যে বিষয়টা, সেটা আমরা করতে পারবো। দেখো, দ্বিতীয়ত এখানে একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি আমরা। সময়ের অর্ধেক 1/4 বা 3/4 সহজে বুঝতে পারবো। ঠিক আছে, এটা 1/4, তারপরে 1/5। এই বিষয়টা আসলে কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আপাতত এটা জেনে নাও, কেমন? দেখো, এই যে দৈর্ঘ্য দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা স্কেল। দৈর্ঘ্য বা পরিমাপের ভগ্নাংশ বোঝা সহজ হবে। তারপরে কি, টাকা বা সম্পত্তি ভাগ করার সময় ভগ্নাংশ কাজে লাগবে। আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো কাজে লাগবে সেগুলো এক নজরে দেখানোর চেষ্টা করলাম। এর বাইরে যদি আরও অন্যান্য বিষয় থেকে থাকে তুমি তাহলে সেগুলাও তুমি নিজে লিখে ফেলবা এবং কি আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তারপরে খেয়াল করি, দেখো বন্ধুরা, ভগ্নাংশ নিয়ে পড়তেছি। আগে তো জানতে হবে যে ভগ্নাংশ কি, তাই না? তাহলে জেনে নেই। ভগ্নাংশ হলো এমন একটি সংখ্যা যা দিয়ে বোঝানো হয় কোনো কিছুকে সমান ভাগে ভাগ করার পর তার এক বা একাধিক ভাগ। বিষয়টা কেমন আমি একটু এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ধরো এইখানে এরকম একটা রুটির মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, রুটির মতো। ধরো এরকম রুটি, একটা রুটি। এই রুটিটাকে তুমি ভাগ করবা, এই যে ভাগ করলা। ঠিক আছে, কয়টা ভাগে ভাগ করছো? 4টা ভাগে ভাগ করছো। দেখো, এই যে 4টা ভাগে ভাগ করছো। এখন ধরো তুমি 1 ভাগ খাবা, বাকি 1 ভাগ তুমি তোমার আম্মুকে দিবা। তাহলে 2 ভাগ চলে যাবে, তাই তো? তাহলে 4 ভাগ থেকে তোমার একটা ছিল আর তোমার আম্মুর জন্য একটা ছিল। তাহলে 4-এর ভেতর থেকে কয়টা আলাদা করে ফেলছো? 2টা আলাদা করে ফেলছো, তাই না? এই যে এই ভগ্নাংশটা কত হলো তাহলে? 4-এর 2, তাই তো? এখন যদি বলো যে স্যার এটাকে তো আরও কাটা যায়, হ্যাঁ কাটা যায়। আমি শুধু দেখানোর চেষ্টা করলাম যে আসলে ভগ্নাংশটাকে তুমি কিভাবে প্রকাশ করবা, কেমন? আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে উদাহরণ দেখো, একটা আপেলকে 4 সমান ভাগে ভাগ করলে, মানে 4টি সমান অংশে ভাগ করলে এবং তুমি তার মধ্যে 1 ভাগ খেলে, তবে ভগ্নাংশ 4-এর 1 হবে। দেখো, ওই যে রুটির মতো করে, হ্যাঁ, তুমি দেখো যে 4টা থেকে 2টা যে আলাদা করা হয়েছিল, একটা তোমার আম্মুর জন্য, একটা কি তোমার জন্য। তাহলে এইভাবে কিন্তু আমরা এখানে বলতে পারি যে 4টা সমান ভাগ আছে আপেলের। দেখো, এই যে একটা আপেল আঁকানোর চেষ্টা করলাম, যদি আমের মতো দেখা যাচ্ছে। ধরো একটা আপেল, ঠিক আছে, আপেল। এই আপেলটাকে 4-এর 1 অংশ, ধরো এই যে 4-এর 1 অংশ, হ্যাঁ, 4-এর 1 অংশ তুমি খেয়ে ফেলছো। এটাই আসলে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম 4-এর 1 অংশকে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখি আমরা, দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, তার ভিতর থেকে প্রথমে লব দেখানো হয়েছে, আরও আছে পরবর্তী দেখানো হবে। এটা খেয়াল করো আগে। লব, ভগ্নাংশের উপরের সংখ্যা হলো কি লব। ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা থাকে সেটাকে কি বলা হয়? লব বলা হয়। কারণ ভগ্নাংশ গঠন করতে গেলে আমাদের কি লাগবে? লব এবং হর লাগবে। হরটা আমরা একটু পরে দেখব, লবটা দেখি। দেখো, এটি বলে দেয় কতগুলো ভাগ নেওয়া হয়েছে। এটা কি বলে? যে কতগুলো ভাগ নেওয়া হয়েছে। যেমন আমরা আগের চিত্রটা একটু দেখি। এই যেখানে দেখো, এই যে কতগুলো ভাগ নেওয়া হয়েছিল? 2টা। তাহলে এটা কি? লব। আর ওই যে স্লাইডে আমরা পড়তেছিলাম সেখানে কিন্তু ওইটাই বলা হয়েছিল। দেখো, এই যে আবার একটু দেখো কতগুলো ভাগ নেওয়া হয়েছে। হ্যাঁ, ধরো এইখানে আমি একাই, এইখানে একাই, এরকম একটা আছে। এই যে একটা ভাগ নেওয়া হয়েছে, 4টা থেকে একটা ভাগ নেওয়া হয়েছে, তাই না? কতগুলো আছে তাহলে? এটা তো লব, এইটাই লব। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখি আমরা, এখানে খেয়াল করো, যেমন 5-এর 3, তাই তো? আগে কি পড়তে হয়? হর পড়তে হয়, তারপরে কি করতে হয়? লব পড়তে হয়। তাহলে 5-এর 3 এইভাবে পড়বা। এখানে খেয়াল করো যে লব হলো কি 3, এই যে লব হলো কি 3। তাহলে এরকম একটা চিত্র,
এরকম একটা চিত্র যদি আঁকাই আমি, ধরো এরকম আঁকালাম, তাহলে কয়টা অংশ নিব আমরা? টোটাল 4টা অংশ নিব। কয়টা? 3টা নেব, 3টা। এই দেখো 3টা নিয়ে ফেলছি। তাহলে এখানে কি হবে? আমরা লিখতে পারি এর মতো করে 4-এর 3 অংশ। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এখানে কত হবে? লব হবে কি? 3 হবে। তাহলে এই স্লাইডের যে বিষয়গুলো ছিল আশা করি খুব সুন্দরভাবেই বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো এবার হর শিখবো আমরা। হর এটি বলে দেয় মোট কত সমান ভাগে ভাগ করা হয়েছে। বরাবরের মতো করে আবার একটু আঁকাই আমি জিনিসটা। এই যে দেখো, এই যেখানে কি বলছে যে মোট কত সমান ভাগে ভাগ করা হয়েছে। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কয়টা ভাগ করা হয়েছে? 4টা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? 1 2 3 4। এই যে নিচে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, আগের যে আমরা চিত্রটা থেকে দেখে আসছি ওইখানে 4টা ছিল, এখানে ওই চিত্রটাই 4টা। তাহলে কয়টা ভাগে ভাগ করছি আমরা? 1 2 3 4। এই 4টা ভাগে হচ্ছে কি? হর। ঠিক আছে, আর এটাকে আমরা ধরো 5টা, মানে 5-এর 1, এটা যদি অন্য আরও একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে কেমন হতে পারে? ধরো এখানে এরকম আছে, হ্যাঁ এরকম আছে 1 2 3 4, 5টা হয়ে গেছে না? 5টা হয়ে গেছে। একটা রং করে ফেলো, মানে দাগাঙ্কিত করো আর কি। তাহলে 5-এর থেকে কি হলো? একটা দাগাঙ্কিত করছো। দেখো তো এইটার সাথে আর এইটার সাথে, দুইটার সাথে মিলে গেছে না? শুধু মিলে যায়নি, আমি একটু চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করলাম এবং কি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এরপরের যে বিষয়গুলো আছে আমরা এগুলো দেখার চেষ্টা করি। এই যে ভগ্নাংশের তুলনা। আচ্ছা, তুলনা মানে কি বলো তো? তুলনা মানে হলো কি? পার্থক্য। তুলনা মানে পার্থক্য, তাই তো? তাহলে ভগ্নাংশের তুলনা সেটা আমরা একটু দেখি। বড় চিহ্ন, এই যে দেখো চিহ্ন, বড় চিহ্ন, তাই না? যখন এক ভগ্নাংশ অন্য ভগ্নাংশের চেয়ে বেশি তখন এই যে চিহ্নটা, বড় চিহ্নটা ব্যবহার করি। উদাহরণ দেখো, 4-এর 3 4-এর 1। 4-এর 3টা কি? 4-এর 1-এর থেকে বড়। তুমি একটু আমার দিকে খেয়াল করো, দেখো এই যে আমার হাতের দিকে খেয়াল করো। আমার হাত এই যে এই পাশে, মানে আমি তো আসলে দেখাচ্ছি যেটা, তুমি সেটা উল্টো দিকের থেকে দেখতে পাচ্ছ, তাই না? তোমার ডান হাতটা তুমি দেখো, তোমার ডান হাতে এইভাবে দেখো যে একটা ত্রিকোণ আকার সৃষ্টি হয়েছে না? ওই যে চিহ্ন যে ছিল ওখানে, হ্যাঁ ওইরকম একটা চিহ্নের মতো আসছে না? তোমার ডান হাতে যেটা আসবে সেটা হলো কি? বড় চিহ্ন। বুঝতে পারছো কথা? বড় চিহ্ন। আর যেটা বাম হাতে আসবে, হ্যাঁ বাম হাতে যেভাবে এরকম করলে সেটা হবে কি? ছোট চিহ্ন। তাহলে ডান এবং বাম হাত দিয়ে আমরা এই চিহ্নের যে খেলাটা সেটা খেলতে পারি, মানে শেষ করে ফেলতে পারি। ঠিক আছে, আর এটা আরও একটু বিষয় দেখার আছে যেটা, সেটা হলো এই যে যেদিকে থাকবে, এই যে দিকটা হবে কি? বড়। কি হবে বলো? দিকটা হবে বড়, বাকি এটা হবে কি? ছোট। তাহলে আমি মনে করি যে এখন তোমার পুরোপুরিভাবেই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। দেখো তাহলে, কারণ 3 টুকরো খাওয়া 1 টুকরো খাওয়ার চেয়ে বেশি। এটা আসলে বলছে কি জানো? যে 4-এর 1টা অংশ খেয়ে ফেলছো আর 4-এর 3টা অংশ খেয়ে ফেলছো। হ্যাঁ, যদি খেয়েই ফেলো তাহলে কি হয়? 3 টুকরো খাওয়া 1 টুকরো খাওয়ার চেয়ে বেশি, তাই তো? রুটি ভাগ করছো 4টা, তুমি 3টা খেয়ে ফেলছো, অন্য একজন কেউ 1টা খেয়ে ফেলছে, বেশি খাইছে কে? তুমি। এটাই আসলে বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি যে ভগ্নাংশের যে তুলনাটা ছিল, এই তুলনায় আমরা চিহ্ন দেখলাম আর একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে স্লাইডে খেয়াল করো, দেখো ছোট চিহ্ন আগে দেখে আসছি না? হাতের মাধ্যমে যে বাম হাত দিয়ে এটা কিন্তু বোঝা যায়। দেখো তাহলে, যখন এক ভগ্নাংশ অন্য ভগ্নাংশের চেয়ে কম তখন ছোট চিহ্ন ব্যবহার করা হয়। ওই আগের যে বিষয়টা ছিল ওটাই, শুধু এটা কি উল্টে গেছে চিহ্নটা। কিন্তু বড় ওই যে যেদিকে ছিল, হ্যাঁ ওইদিকে তো বড় হবে, এটা কি উল্টে যাবে না? যেদিকে ওইদিকেই বড় থাকবে। তাহলে এই উদাহরণটিতে খেয়াল করো যে 5-এর 2 এবং কি 5-এর 4, এখানে বড়কে, এখানে বড় হচ্ছে 5-এর যে 4, এটা হচ্ছে বড়। আর আমরা জানি যে যেদিকে থাকে সেদিকে কি হয়? বড় হয়। তাহলে ওই দিয়ে আমরা কি এবং কি হিসাবটা করেও
বলতে পারি আমরা যে এটা বড়। 2 টুকরো খেয়ে ফেলছো আর কেউ 4 টুকরো খেয়ে ফেলছে, তাহলে বেশি কে খেয়ে ফেলছে? 4 টুকরো যে খেয়ে ফেলছে ও। আর তুমি তো 2 টুকরো খেয়ে ফেলছো, তাহলে তুমি তো তার থেকে কম খেয়ে ফেলছো, তাই না? এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। এরপরে সমতুল ভগ্নাংশ কি আমরা এটা দেখব। কোনো ভগ্নাংশকে যদি লব ও হরকে একই সংখ্যায় গুণ বা ভাগ করা হয় তাহলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় সেটিকে বলা হয় সমতুল ভগ্নাংশ। দেখো যে নাম থেকে একটু বোঝা যাচ্ছে যে সম মানে কি বলো? সমান। এটার মানে কি বলো? সমান, ঠিক আছে? আর যে তুল যেটা, হ্যাঁ, সমান তুল্য বা সমতুল্য। আবার একটু সংখ্যাটা পড়ি। দেখো, কোনো ভগ্নাংশকে যদি লব ও হরকে একই সংখ্যায় গুণ বা ভাগ করা হয় তাহলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় সেটিকে সমতুল ভগ্নাংশ বলে। আচ্ছা, মানে দেখতে হবে আলাদা হলেও আসলে একই মান বোঝায়। মানে এই যে মানে দেখতে আলাদা হলেও, হ্যাঁ, মানে এই মানে কিন্তু আবার যে বলে না যে মানে বুঝতে পারছি, ওই মানে না, কিন্তু একটা মান থাকবে। ধরো একটা মান হতে পারে 3, হতে পারে 5, এরকম, বা 7, ঠিক আছে? তাহলে এই মান সেই মান না, তুমি যেটা চিন্তা করছিলে প্রথমেই। তাহলে এই মান হচ্ছে সংখ্যার মান। তাহলে মানের দেখতে আলাদা হলেও আসলে একই মান বোঝায়। এটা হলো মূল বিষয়। যেটা কেমন, ধরো এখানে 3/8 আছে, এটার সমতুল কি দেখতে পারি আমরা? এখন এটাকে যদি 2 দিয়ে গুণ করি, হ্যাঁ, উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে, তাহলে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো। দেখো 2 দিয়ে গুণ করে কি আসে? এইখানে তো 3/8 ছিল, 3 দুগুণে কত আসে? দেখো এই যে সমান সমান 3 দুগুণে 6 আসে, আর 8 দুগুণে কত আসে? 16। তাহলে এইটা আর এইটা পরস্পরের কি সমতুল হবে না? মানে হলো এই যে ভগ্নাংশটা এর সমতুল এও হবে, আবার কি এর সমতুল এও হবে, ঠিক আছে? দুইটাই সমতুল হবে। আশা করি তুমিও এর মতো করে অন্যান্য উদাহরণ লিখতে পারবে। অন্যান্য বলতে তুমি যে কোনো সংখ্যায় তো লিখতে পারবে, তাই না? খেয়াল করার পরে এই যে দিকে দেখো, মনে রাখার কৌশল। লব ও হরকে একই সংখ্যায় গুণ করলে নতুন ভগ্নাংশ হবে সমতুল। আমি যেটা দেখে আসছি আগেই যে উপরে যা দিয়ে গুণ করবা নিচে তা দিয়ে গুণ করতে হবে, মানে একই সংখ্যা দ্বারা, ঠিক আছে? শুধু গুণ করলে কি হবে? ভাগ দিয়ে কি হয় না? হ্যাঁ, ভাগ দিয়েও কিন্তু হয়, ওটা দেখাবো। আচ্ছা, 2 নাম্বার, লব ও হরকে একই সংখ্যায় ভাগ করলে যদি ভাগ যায় তবুও সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। হ্যাঁ, এটা বলছি। এবার উদাহরণটা খেয়াল করো। দেখো, লব ও হরকে 2 দিয়ে গুণ করলে, এই যে 2 দিয়ে গুণ করছো, 2 হরকে 2, 2 দুগুণে 4, ঠিক আছে? ভাগের যে বিষয়টা সেটা দেখি একটু। লব ও হরকে, হ্যাঁ, মানে লব ও হর দুটোকে 2 দিয়ে ভাগ করলে, দেখো লব আছে 6, 8, হর আছে এখানে। তাহলে এই যে 6কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 3। 8কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 4 আসে, ঠিক আছে? তাহলে ভাগ করলেও কিন্তু করা যাচ্ছে, মানে গুণ করলেও উপরে নিচে একই সংখ্যা, ভাগ করলেও উপরে নিচে একই সংখ্যা থাকতে হবে। তাহলে এর মতো করে আশা করি তুমি অন্যান্যগুলোও পারবে, ঠিক আছে? এরপরে দেখো, সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ। সাধারণ ভগ্নাংশের কি প্রকারভেদ? কেমন সেগুলা? সমহর, হর সমান থাকে, তাই তো? দেখো এই যে হর সমান, এই যে এটা তো লব, প্রথমটা লব, দ্বিতীয়টা কি? হর। দেখো তো হর এখানে 5, এখানে কি 5 নাই, আছে, তাহলে কি এটা সমহর। এবার খেয়াল করো, অসমহর মানে কি? যে মানে সমহর না, তাহলে কি হবে? দেখো হর 2, এখানে 3 আছে, তাহলে সমহর হবে না, এই জন্য এটা অসমহর। তারপরে সমতুল, মানে সমান হবে, তাই না? দেখো 1/2 আর 2/4 মানে সমান। কিভাবে? এই 2/4কে আমরা কাটতে পারি না, 2/4কে কাটতে পারি কি? ওই যে কাটার নিয়ম দেখাচ্ছিলাম, যেটা ছোট সেটা নামতা বসাবা, দেখবা যে সাধারণ ক্ষেত্রে, সাধারণ না আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে গেছে নামতা দিয়ে। তাহলে 2 হাতে 2, 2 দুগুণে 4, উপরে 1, এখানে কি লিখতে পারি? এই যে 1/2, তাহলে 1/2 সমান কি 2/4, একই কথা, ঠিক আছে? এরপরে দেখি আমরা তুলনা, ছোট বড় নির্ণয়। আমি দেখে আসছি ওই যে হাতের মাধ্যমে, ডান বাম, হ্যাঁ, যে বিষয়গুলো ছিল ওগুলা দিয়ে তুমি এই ছোট বড় নির্ণয় করতে পারো। খেয়াল করো, 2/3, 3/4। দেখো তো এই যে এখানে বড় যেদিকে আছে 3/4 দেখাইতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই যে তুলনা পর্যন্ত দেখে ফেললাম। এরপর দেখি প্রকৃত লব এবং কি হর।
বলা হয়েছে যে লব ছোট হরের থেকে, তাহলে কি হবে? প্রকৃত হবে। তুমি মনে রাখবা সোজা সুন্দরভাবে, হ্যাঁ, ছোট বাই বড়। কি মনে রাখবা? ছোট বাই বড়। দেখো সহজ, ছোট বাই বড় হলে কি হবে? প্রকৃত হবে। এটা হলো কি? এটা হলে হবে কি? প্রকৃত। তাহলে বড় বাই ছোট কি হবে? অপ্রকৃত হবে। এটাই তো বিষয়। এরপরে দেখি আমরা অপ্রকৃত। এই যে 5/4 7/3, ঠিক আছে? 4-এর থেকে 5 বড়, এই জন্য কি? অপ্রকৃত। 3-এর থেকে 7 বড়, এই জন্য কি? অপ্রকৃত। তাহলে বড় উপরের গোলা, নিচের গোলা কি? ছোট। বলতে পারি আমরা বড় ভাই ছোট সমান সমান কি লিখতে পারি? অপ্রকৃত। বুঝতে পারছো বিষয়টা? তুমি খাতায় লিখো। এই তো হলো। তাহলে প্রকৃত এবং অপ্রকৃতর যে বিষয়টা আশা করি বুঝতে পারছো। মিশ্র, দেখো পূর্ণ সংখ্যা যোগ হলো ভগ্নাংশ। কি বলছে? পূর্ণ সংখ্যা যোগ ভগ্নাংশ। এটা কি? মিশ্র। এই যে দেখো 3, এখানে 2 লেখা আছে, হ্যাঁ 2, তারপরে কি 2 সমস্ত 4-এর 3 হবে। একটু লিখে দিই আমি, দেখো খেয়াল করো। এই লেখাটা হবে এমন যে 2 সমস্ত 4-এর 3, আর এই লেখাটা হবে এমন যে 3 সমস্ত 5-এর 1। আশা করি এখন বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যা কোনটা? 2 এবং ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ হয়েছে না? 4-এর 3 এটা ভগ্নাংশ। এই হলো পূর্ণ সংখ্যা যোগ ভগ্নাংশের যে মিশ্র রূপ সেটা। আমি একটু আবার এটা দেখাচ্ছি। দেখো 3 সমস্ত 5-এর 1, তাহলে এটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ এটা, ঠিক আছে? এই বলছে পূর্ণ সংখ্যা যোগ ভগ্নাংশ। তাহলে বন্ধুরা আমার যে বিশ্বাস, হ্যাঁ ধারণা থেকে বলতেছি যে এই বিষয়গুলা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এখন না বুঝতে পারো তাহলে তুমি আবার একটু কি দেখে নিবা, ঠিক আছে? এরপরে দেখি এই যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। সমহর, এটা আমরা দেখে আসছি। সমান হর থাকবে, তাই না? একই হর ভগ্নাংশ যেমন হতে পারে সেটা হলো কি 2/5 হতে পারে, 1/5 হতে পারে। মনে করো আর কি তুমি, ঠিক আছে? ধরো মনে করলো আর কি যে 5 এখানে আছে, এখানে আছে, তাহলে হর তো সমান, সমহর। আচ্ছা, ভিন্ন দেখো অসমহর, তাহলে ভিন্ন হর ভগ্নাংশ মানে কি? হর সেম থাকবে না। ধরো একটা হলো 1/4, অন্যটা হলো কি 1/3, ঠিক আছে? 4-এর 1, এটা হলো কি 3-এর 1। এটা ভিন্ন হর ভগ্নাংশ। তারপর দেখো একই মান ভগ্নাংশ, সমতুল একই মান ভগ্নাংশ। বিষয়টা কেমন? ধরো এইরকম হতে পারে, আর একটা কি এরকম হতে পারে, এরকম হতে পারে। 4-এর 2 আর 2-এর 1 একই, তাহলে একই মান ভগ্নাংশ আমরা লিখে ফেললাম। এরপরে দেখো তুলনা। তুলনা মানে কি? ছোট বড় বিচার। ওই যে হাতের মাধ্যমে দেখে আসছিলাম যে ডান হাত দিয়ে তোমার কি আসে? বড় চিহ্ন, আর বাম হাত দিয়ে ছোট চিহ্ন আসে, তাই তো? তাহলে ছোট বড় কোনটা ছোট কোনটা বড়, ওইটাই বিচার করার যে বিষয়টা সেটা তুলনা। প্রকৃত শুদ্ধ ভগ্নাংশ। এখন শুদ্ধ বলছে, আসলে শুদ্ধ বলতে কি বোঝাচ্ছে? যে ছোট বাই বড়, ঠিক আছে? ছোট বাই বড় এইটা থাকার কথা। এখন বড় বাই ছোট যদি থাকে সেটা ভিন্ন না আসলে? আগে তো ছোট আসার কথা, তারপরে না হয় বড় যাবে। এই জন্য আমরা এটা শুদ্ধ বলতে পারি। আর অশুদ্ধ অপ্রকৃত যেটা, সেটা হলো কি? বড় বাই ছোট। এটা কি হবে? অশুদ্ধ ভগ্নাংশ যেটা কি হবে? বড় বাই কি হয়? ছোট হয়। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে ছোট বাই বড় আর হলো কি বড় বাই ছোটর যে বিষয়গুলো ছিল সেটা কি আমরা কীভাবেই দেখতে পারলাম। সরল সর্বনিম্ন রূপ, ঠিক আছে? সর্বনিম্ন রূপ মানে কি? যার থেকে আর ছোট করা যায় না, এটা হলো কি? সর্বনিম্ন রূপ, ঠিক আছে? আমরা একটু করি তাহলে। দেখো এটাকে আমরা করি যে 2 হলো কি 10। এটাকে আমরা নামতা দিয়ে কাটতে পারি, যেমন 2-এর ঘরে নামতা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এভাবে কি 5 দুগুণে 10। কত আসে? 5 দুগুণে 10 আসে 1। তাহলে 1-এর 5 আসলে কি 1-এর 5 না, কিন্তু 5-এর 1 আগে হরটা পড়তে হয়। তাহলে 5-এর 1 এর থেকে একে ছোটো করা যায় আসলে? না, সেটা তো দশমিকে এসে পড়বে, দশমিক ভগ্নাংশ হয়ে যাবে, সাধারণত থাকবে না, এই জন্যই করা যাবে না। আচ্ছা, এরপরে দশমিক ভগ্নাংশ যেটা দশমিক রূপ, এটা আমরা দেখাবো অন্য ক্লাসে, অন্য অধ্যায়ের বিষয় তো এটা। তো এই ছিল তোমাদের আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী পর্বে। আর পরবর্তী পর্ব দেখার স্বাগতম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।